এখন কথা বলা যাক হিউমারাল রেসপন্স নিয়ে, যেটা বি লিম্ফোসাইট নিয়ে কাজ করে। আমি বি ফর ব্লু বা নীল রঙে আঁকি। বি লিম্ফোসাইট বা বি সেল, ধরি এটা একটা বি লিম্ফোসাইট। এটা একটা রক্তের শ্বেতকণিকা বা হোয়াইট ব্লাড সেল, বা বলা উচিত এক ধরনের হোয়াইট ব্লাড সেল। এটা বোন ম্যারোতে তৈরি হয়। বি যদিও অরিজিনালি বার্সা অফ ফ্যাব্রিশাস থেকে এসেছে, তবে আমি নামকরণে বিস্তারিত যাব না। এখন এই কোষের উপরিভাগে অনেক প্রোটিন থাকে, আসলে অনেক বলতে 10,000 থাকে। আমি আসলে বি সেল নিয়ে খুব এক্সাইটেড থাকি, আমি একটু পরেই তার কারণ বলবো। তো বি সেলের উপরে এরকম প্রোটিন থাকে, অনেকটা এরকম। আমি শুধু দুটো আঁকবো। এগুলো আসলে প্রোটিন কমপ্লেক্স। আসলে এর মধ্যে 4টা আলাদা আলাদা প্রোটিন থাকে। আমরা এদেরকে মেমব্রেন বাউন্ড অ্যান্টিবডি বলতে পারি। তো এখানে এটা হলো মেমব্রেন বাউন্ড অ্যান্টিবডিজ। মেমব্রেন বাউন্ড অ্যান্টিবডিজ, এগুলো হলো মেমব্রেন বাউন্ড অ্যান্টিবডিজ। অ্যান্টিবডিজ আমি অ্যান্টিবডি নিয়ে আরও বলবো। আপনি হয়তো অ্যান্টিবডি আগেও শুনেছেন, এরকম হয়তো শুনে থাকবেন যে আপনার এই ফ্লু অথবা ভাইরাসের অ্যান্টিবডি আছে। আমরা ভবিষ্যতে এটা নিয়ে বিস্তারিত বলবো, কিন্তু আপনি এটুকু এখন জানতে পারেন যে অ্যান্টিবডি হলো জাস্ট প্রোটিন। অনেক সময় তাদেরকে ইমিউনোগ্লোবিউলিনস নামে ডাকা হয়। ইমিউনোগ্লোবিউলিনস, এটা উচ্চারণ করতে আমাকে বেশ বেগ পেতে হয়। তো এই দুটো আসলে সমার্থক শব্দ। অ্যান্টিবডিজ বা ইমিউনোগ্লোবিউলিনস এরা আসলে এক ধরনের প্রোটিন। এখন বি সেলের উপরিভাগে এসব অ্যান্টিবডি থাকে, আবরণ বা মেমব্রেনের উপরে থাকে, এজন্য এদেরকে বলে মেমব্রেন বাউন্ড অ্যান্টিবডিজ। সাধারণত যখন মানুষ অ্যান্টিবডির কথা বলে তারা মুক্ত অ্যান্টিবডি বোঝায়, যারা এভাবে ভেসে বেড়ায়। আমি কিভাবে এরা তৈরি হয় সেটা নিয়ে বিস্তারিত পরে বলবো। এখন অনেক 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 ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই মেমব্রেন বাউন্ড অ্যান্টিবডিজ, এবং বিশেষ করে এই বি সেলের ব্যাপারে, সেটা হলো প্রত্যেকটা বি সেলের উপর অন্য সমস্ত বি সেল থেকে আলাদা এক ধরনের মেমব্রেন বাউন্ড অ্যান্টিবডি থাকে। তো এটা হলো একটা বি সেল, আমি আরেকটা বি সেল আঁকি। তো এটা হলো আরেকটা বি সেল, তো এটারও উপরে অ্যান্টিবডি থাকবে, কিন্তু সেই অ্যান্টিবডিগুলো হবে অন্য সবগুলো বি সেলের অ্যান্টিবডি থেকে ভিন্ন ধরনের। আমি দেখাবো কোথায় ওরা আলাদা। আমি প্রথমে একই রং দিয়ে আঁকি, তারপর দেখাবো কোথায় ওরা আলাদা। তো এটা হলো একটা অ্যান্টিবডি, মেমব্রেন বাউন্ড। এটা হলো আরেকটা অ্যান্টিবডি, মেমব্রেনে বাঁধা। এখন এখানে এই দুটো বি সেলের উপরেই অ্যান্টিবডি আছে। এখন ইন্টারেস্টিং ব্যাপারটা হলো একটা বি সেল থেকে আরেকটা বি সেলে এক জায়গায় একটা ভিন্নতা থাকবে, এবং এই ভিন্নতা বিভিন্ন আকারের হতে পারে। এটা হয়তো দেখতে এরকম হবে, এবং এরকম, এবং এরকম। আচ্ছা, আমি ঠিক করে দেখাই। ফিক্সড প্রোটিন সবুজ রং দিয়ে বোঝাচ্ছি। ঠিক ঠিক মতো আঁকি, সবুজ রং দিয়ে আমি বোঝাচ্ছি ফিক্সড প্রোটিন যেটা। আর আছে একটা অংশ যেটা ওই বি সেলের জন্য ইউনিক, আমি এটা গোলাপি রং দিয়ে বোঝাচ্ছি। কিন্তু এই কোষটির প্রতিটা অ্যান্টিবডিতেই এই একই রকম ভেরিয়েবল অংশ থাকবে, তবে এই অন্য বি সেলটির ভেরিয়েবল অংশটি সম্পূর্ণ আলাদা হবে। তো আমি এটা ম্যাজেন্টা রং দিয়ে বোঝাচ্ছি। তো এর ভেরিয়েবল অংশটা হবে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণই আলাদা, ঠিক এরকম। এখন এর শরীরের উপরে এরকম 10,000 অ্যান্টিবডি আছে, এবং তাদের প্রত্যেকেই একই রকম ভেরিয়েবল অংশ দিয়ে তৈরি, কিন্তু ওগুলো অন্যটার ভেরিয়েবল অংশ থেকে পুরোপুরি আলাদা। এবং আসলে এরকম 1,000 কোটি আলাদা আলাদা ধরনের ভেরিয়েবল অংশ আছে। 10 to the power 10 combination of variable protein, 10 to the power 10 combination of variable protein। আমি এখনও বলিনি যে এসব ভেরিয়েবল অংশের কাজটা কি, কিন্তু তার আগেই প্রশ্ন আসে যে এরকম আলাদা আলাদা কম্বিনেশন কিভাবে তৈরি হয়। এই প্রোটিন, শুধু এই প্রোটিন না, অধিকাংশ কোষের প্রোটিনই তো কোষটির জিন দ্বারা উৎপাদিত হয়। তো আমি এই কোষটির একটা নিউক্লিয়াস আঁকি, এবং নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ এভাবে ছড়িয়ে আছে। এটারও মধ্যে একটা নিউক্লিয়াস আছে, আর নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে। এরা দুজনেই যদি বি সেল হয়, তারা দুজনেই একই জার্ম লাইন থেকে এসেছে, তারা দুজনেই একই পিতামাতার কোষ থেকে এসেছে। তাহলে তাদের দুজনের ডিএনএ তো একই হওয়া উচিত, একই ডিএনএই থাকার কথা না। এখন যদি তাদের ডিএনএ একই হয়,
আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দেই এখানে। তো তাদের ডিএনএ যদি একই হয় তবে তাদের তৈরি প্রোটিন আলাদা হচ্ছে কেন, তারা আলাদা হয় কিভাবে? এবং এই ঘটনাটাই আমার কাছে বি সেলের ব্যাপারে, এবং আপনারা দেখবেন টি সেলের ব্যাপারেও এটা খাটে, এই ঘটনাটাই আমার কাছে সবচেয়ে চমকপ্রদ। এই কোষগুলোর ডেভেলপমেন্ট বা হেমাটোপোয়েসিসের সময় লিম্ফোসাইটগুলোর ডেভেলপমেন্টকে হেমাটোপোয়েসিস বলে। তো ডেভেলপমেন্টের একটা স্টেজে এসে এদের ডিএনএর একটা অংশে প্রচুর পরিমাণ শাফলিং ঘটে। ডিএনএ সেই অংশটাই এই জায়গাটার কোড করে। এগুলো কোড করার সময় ডিএনএর দায়িত্বপ্রাপ্ত অংশটুকুতে প্রচুর শাফলিং ঘটে। এখন অধিকাংশ সময় আমরা যখন ডিএনএ নিয়ে কথা বলি আমরা অনেক শাফলিং চাই না, কারণ আমরা ডিএনএ তথ্যকে সংরক্ষণ করতে চাই। এখন এই বি সেল যখন পরিপক্ক হয়, তাদের পরিপক্ক হবার বা তৈরি হবার সময় ডিএনএর যে অংশটুকু এই অংশগুলোর কোড করে সেই অংশটুকুতে ইচ্ছা করেই বারবার রিশাফলিং ঘটায়। আর এ কারণেই এসব মেমব্রেন বাউন্ড ইমিউনোগ্লোবুলিন এত বৈচিত্র্য আসে। এবং আমরা এখন দেখব কেন এই বৈচিত্র্য। তো বহু জিনিসই আছে যেগুলো আপনার শরীরকে আক্রান্ত করতে পারে। ভাইরাস এবং ব্যাকটেরিয়া এরা সবাই নিজেদের মিউটেট করছে, পরিবর্তিত করছে। আপনি জানেন না আপনার শরীরে কি প্রবেশ করতে যাচ্ছে। তো ইমিউন সিস্টেম বি সেল বা টি সেলের ব্যাপারে যেটা করে সেটা হলো সে বলে, আচ্ছা আমি এগুলোর অনেক রকম কম্বিনেশন তৈরি করে ফেলি যাতে যে শত্রুই আসুক আমি তাকে ধরতে পারি। ধরা যাক নতুন এক ধরনের ভাইরাস শরীরে আসলো, এমন ধরনের ভাইরাস যাকে পৃথিবীর কেউ আগে কখনো দেখেনি। এখন এই বি সেল ভাইরাসটার মুখোমুখি হবে, কিন্তু এর সাথে সংযুক্ত হতে পারবে না। আরেকটা বি সেল আসবে, সেও সংযুক্ত হতে পারবে না, এবং হয়তো এরকম কয়েক হাজার বি সেল এর মুখোমুখি হবে কিন্তু এর সাথে সংযুক্ত হতে পারবে না। এখন যেহেতু আমার এত বহু রকমের বি সেল আছে আর এদের প্রত্যেকেরই আলাদা আলাদা রকম রিসেপ্টরের ভেরিয়েবল অংশ আছে, শেষ পর্যন্ত কোনো না কোনো বি সেল এই ভাইরাসটিকে বেঁধে ফেলতে পারবেই। হয়তো সেটা এটাই, এবং এই বি সেলটাই ভাইরাসটির উপরিভাগের একটা অংশের সাথে নিজেকে বেঁধে ফেলতে পারলো, অথবা একটা নতুন ধরনের ব্যাকটেরিয়ার উপরিভাগের একটা অংশের সাথে নিজেকে বেঁধে ফেলতে পারলো, অথবা কোনো একটা প্রোটিনের সাথে বেঁধে ফেলতে পারলো। এবং ব্যাকটেরিয়ার যে অংশের সাথে এভাবে সংযুক্ত হয়, ধরি এটির এই অংশটি সংযুক্ত হচ্ছে, তাহলে এটাকে বলে এপিটোপ। এপিটোপ। তো যখন এই বি সেল এই ফরেন প্যাথোজেনকে আটকে ফেলছে, মনে রাখবেন অন্য সব বি সেল কিন্তু বাঁধতে পারছে না, শুধুমাত্র একটি নির্দিষ্ট বি সেল যার সাথে এই নির্দিষ্ট ধরনের অ্যান্টিবডি আছে 10⁻10 এর মধ্যে একটা নির্দিষ্ট বি সেলই বাঁধতে পারবে। আসলে পুরোপুরি 10⁻10 বা 100 কোটি ধরনের কম্বিনেশন থাকে না। এদের তৈরির সময় যে সমস্ত কম্বিনেশন আপনার নিজের শরীরেরই কোনো প্রোটিনকে বেঁধে ফেলতে পারে সে সমস্ত কম্বিনেশনকে নষ্ট করে ফেলা হয়। তো বলা যায় সেলফ রেসপন্ডিং কম্বিনেশনগুলোকে নষ্ট করে ফেলা হয়। তো আসলে 1000 কোটি কম্বিনেশনই আছে তা নয়, তার মধ্যে অল্প কিছু কম্বিনেশন যেগুলো আপনার নিজের কোষকেই বেঁধে ফেলতো সেগুলো বাদ পড়ে। তারপরও বিশাল বহুল পরিমাণ কম্বিনেশন থাকে যাদের মধ্যে একটা যে কোনো প্যাথোজেন বা ভাইরাস বা ব্যাকটেরিয়ার কোনো একটা অংশকে আটকে ফেলতে পারবেই। আর যখনই বি সেলগুলোর একটা এভাবে বেঁধে ফেলে সে বলে, ওহে আমি সেই ভাগ্যবান কোষ যে কিনা এই নতুন ধরনের প্যাথোজেনকে বেঁধে ফেলতে পেরেছি, এবং তখন সে সক্রিয় বা অ্যাক্টিভেটেড হয়ে ওঠে। অ্যাক্টিভেটেড, সে তখন অ্যাক্টিভেটেড হয়। আমি পরে বলবো পুরোপুরি অ্যাক্টিভেটেড হবার জন্য সাধারণত এর টি সেলের সাহায্য লাগে, কিন্তু আমি এখানে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাইছি না। তো আমি এখানে ব্যাপারটা সহজ করে ধরবো যে বি সেলের এরকম একটি প্যাথোজেনকে বেঁধে ফেললেই অ্যাক্টিভেশন শুরু হয়ে যায়। পরে যদিও আমরা দেখব যে অধিকাংশ ক্ষেত্রেই হেল্পার টি সেলের সাহায্য লাগে, তখন দেখব কেন সেটা গুরুত্বপূর্ণ। সেটা আসলে একটা ফেল সেফ পদ্ধতি আপনার ইমিউন সিস্টেমের জন্য। কিন্তু যখন এখানে কোষটি অ্যাক্টিভেটেড হয় সে নিজেকে ক্লোন করা শুরু করে। সে বলে যে দেখো আমি হচ্ছে সেই কোষ যে এখানে এই ভাইরাসকে বেঁধে ফেলতে পারি। তো সে তখন নিজেকে ক্লোন করা শুরু করে, নিজেকে বিভাজিত করতে থাকে এবং প্রতিলিপি তৈরি করা শুরু করে। তো এখানে আঁকি তার বিভিন্ন ভার্সন তৈরি হয় এবং সাথে সাথে তার রিসেপ্টরও তৈরি হয়। এগুলো 10,000 থাকে, কিন্তু আমি মাত্র একটা দুইটা আঁকবো। তো এরা নিজেদের প্রতিলিপি তৈরি করবে, কিন্তু একই সাথে তারা নিজেদের মধ্যে পরিবর্তন আনবে। এর মানে হলো তারা নিজেদের আলাদা আলাদা কাজের জন্য প্রস্তুত করবে, তারা নিজেদের ডিফারেন্সিয়েট করবে। আসলে দুইটি ধরন তৈরি হবে।
তো এখানে অনেক অনেক শত শত বা হাজার হাজার নতুন কোষ তৈরি হবে, কিন্তু এদের মধ্যে কিছু তৈরি হবে মেমোরি সেল হিসাবে, যেগুলো আসলে বি সেলই, যেটা কিনা বহুদিন বাঁচে এবং তাদের শরীরে পারফেক্ট রিসেপ্টর সংযুক্ত থাকে এবং ওইসব রিসেপ্টরে পারফেক্ট ভেরিয়েবল অংশটাও থাকে। আমি দুটো আঁকি এখানে। তো এটা হলো মেমোরি সেল, এটাই হলো মেমোরি সেল। কিছু মেমোরি সেল অরিজিনাল কোষটির চেয়ে উন্নত মানের হয়। যদি এই ভাইরাস 10 বছর পর আবার আপনার শরীরে আক্রমণ করে, তখন এসব মেমোরি সেল অনেক বেশি পরিমাণে থাকবে, ফলে এই ভাইরাসগুলোর মুখোমুখি হবার এবং অ্যাক্টিভেটেড হবার সম্ভাবনাও অনেক বেড়ে যাবে। এখন এদের মধ্যে কিছু অন্য ধরনের কোষ ইফেক্টর সেলে পরিণত হয়। ইফেক্টর সেলস আসলে কিছু কোষ যেগুলো কিনা কিছু একটা করে, ইফেক্টর সেলস। তারা এই ইফেক্টর বি সেল বা কখনো কখনো বলা হয় প্লাজমা সেল, এরা অ্যান্টিবডি ফ্যাক্টরিতে পরিণত হয়, অ্যান্টিবডি তৈরির কারখানা, অ্যান্টিবডি তৈরির কারখানা বা ফ্যাক্টরি। এবং যে অ্যান্টিবডি তারা তৈরি করবে সেটা হলো ঠিক এই কম্বিনেশনের, যে অ্যান্টিবডি মূলত মেমব্রেন বাউন্ড ছিল। তো এরা ঠিক একই রকম অ্যান্টিবডি তৈরি করা শুরু করবে। তারপর তারা অ্যান্টিবডিগুলোকে বের করে দেবে। তারা এরকম বহু প্রোটিন তৈরি করে ছেড়ে দেবে, যে প্রোটিনগুলো স্বতন্ত্রভাবে এই নতুন প্যাথোজেনকে বেঁধে ফেলতে পারবে, নতুন প্যাথোজেনটাকে বেঁধে ফেলতে পারবে। একটা অ্যাক্টিভেটেড ইফেক্টর সেল কয়েক সেকেন্ডের মধ্যে 2000 অ্যান্টিবডি তৈরি করে ফেলে। কল্পনা করুন যদি আপনার এরকম অনেক সংখ্যায় থাকে, তবে আপনার শরীরে অনেক অ্যান্টিবডি তৈরি হবে, যেগুলো আপনার শরীরে ভেসে বেড়াবে এবং শরীরের টিস্যুতে প্রবেশ করবে। এটার মূল্য কল্পনা করুন। এবং এটা তো হিউমারাল সিস্টেম, আপনার শরীরে তো এরকম অনেক ভাইরাস প্রবেশ করে আপনাকে আক্রান্ত করেছে, এরকম অনেক ভাইরাস আপনার সিস্টেমকে ইনফেক্ট করছে, কিন্তু এখন তারা অনেক অ্যান্টিবডি তৈরি করছে এই ইফেক্টর সেল এবং এই ফ্যাক্টরি। এই বিশেষ ধরনের অ্যান্টিবডি এই ভাইরাসগুলোকে বেঁধে ফেলা শুরু করবে, এইভাবে বেঁধে ফেলা শুরু করবে। এই স্পেসিফিক অ্যান্টিবডিগুলো ভাইরাসকে এভাবে বেঁধে ফেলা শুরু করবে এবং সেটা দুভাবে আমাদের কাজে আসবে। আমি ছোট করে আঁকছি, পুরোপুরি আঁকছি না, অনেক সময় লাগছে। তো ব্যাপারটা দুভাবে আমাদের কাজে আসবে। প্রথমত, এগুলো আসলে এভাবে প্যাথোজেনগুলোকে শিকারের জন্য চিহ্নিত করে। এখন একে বলে অপসোনাইজেশন। আমি লিখি অপসোনাইজেশন। যখন অ্যান্টিবডি কোনো প্যাথোজেনকে এভাবে ফ্যাগোসাইটের শিকারের জন্য চিহ্নিত করে, তখন তাকে বলে অপসোনাইজেশন। এই প্যাথোজেনকে তখন বলে অপসোনিন। এখানে অ্যান্টিবডিগুলো এভাবে লেগে থাকে এবং যেন বলে, ওহে ফ্যাগোসাইট, তোমার জন্য কাজ সহজ করে দিলাম, তুমি একে তাড়াতাড়ি ধরে খাও। দ্বিতীয়ত, এটা ভাইরাসের কাজকে অনেক কঠিন করে দেয়। এখন তার শরীরের সাথে এরকম একটা বড় জিনিস আটকে আছে, এই অবস্থায় তার জন্য কোষের মধ্যে প্রবেশ করা অনেক কঠিন হবে। আরেকটা ঘটনা হলো, প্রতিটা অ্যান্টিবডিতে এরকম পাশাপাশি দুটো একই রকম ভারী চেইন থাকে, আর একই রকম দেখতে দুটো হালকা চেইন থাকে, এবং তাদের নির্দিষ্ট ভেরিয়েবল অংশ থাকে প্রত্যেকটাতেই। এবং এই দুটো শাখাই একটি করে ভাইরাসের এপিটোপের সাথে সংযুক্ত হতে পারে। তো আপনি কল্পনা করতে পারেন, যদি এভাবে অ্যান্টিবডির একটা শাখা একটা ভাইরাস এবং অন্যটা অন্য ভাইরাসকে এভাবে বেঁধে ফেলে, হঠাৎ করে দুটো ভাইরাস এভাবে একসাথে আটকে আছে, তাদের কর্মক্ষমতা অনেক কমে যাবে এবং তারা সাধারণত যা করতো তা করতে পারবে না। তারা কোষের মেমব্রেনের মধ্যে প্রবেশ করতে পারবে না এবং তারা খুব সুন্দরভাবে চিহ্নিত হয়ে আছে, তারা অপসোনাইজড হয়ে আছে, যাতে ফ্যাগোসাইট এসে তাদের ধরে খেয়ে ফেলতে পারে। তো আমরা বিসেল নিয়ে ভবিষ্যতে আরও বলবো, কিন্তু আমার কাছে সবচেয়ে চমকপ্রদ লাগে এই ব্যাপারটা যে তাদের এত বহু কম্বিনেশন থাকে এবং এদের এরকম যথেষ্ট কম্বিনেশন থাকে যে তারা আমাদের শরীরের ফ্লুইডে যাই প্রবেশ করুক না কেন তাদের সবাইকে চিনে ফেলে। কিন্তু আমরা এখনও সব সমস্যার সমাধান করতে পারিনি। কী হবে যখন জিনিসগুলো কোষের মধ্যে প্রবেশ করবে? কী হবে যখন আমাদের ক্যান্সার সেল তৈরি হবে? যে কোষটা পুরোপুরি অবাধ্য হয়ে গেছে তাকে কিভাবে ধ্বংস করব?